মির্জা আব্বাসের শয্যা পাশে কিছুক্ষণ অবস্থান করেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। চলে গেলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ভোর 6টায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এদিকে আজ 1 মাস পরে সে মির্জা আব্বাসের মূল সংবাদ প্রকাশ হয়েছে। তারেক রহমান কান্না করতে করতে সব সত্যটা প্রকাশ করেন। এই নিয়ে দেশবাসী অবাক হয়, বিএনপি দল ফেঁসে যায়। অন্যদিকে জামাতেরও কপাল খুলে মির্জা আব্বাসের বিষয়ে। মরার পরে যদি আপনার কবরে কেউ থুতু দেয়, একটি সিট দিয়ে আপনি কি করবেন? রাজনীতির মাঠে একসময়ের দাপুটে নেতা মির্জা আব্বাস এখন জনচক্ষুর আড়ালে, কিন্তু তার অতীত যেন এখনো তাড়া করে ফিরছে তাকে। যে কাজ করলে বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা হবে, ইনশাল্লাহ আমরা অবশ্যই সেই কাজ করব। দেশের মানুষের স্বার্থ রক্ষার ব্যাপারে আমাদের কোনো মতপার্থক্য নেই। জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনে মির্জা আব্বাসের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন নাসির উদ্দিন পাটোয়ারি। নির্বাচনের সময় থেকেই উভয়ের মধ্যে তীব্র বাক্যযুদ্ধ চলে আসছিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে মির্জা আব্বাস কিছুক্ষণ আগে মারা গেছেন, এখন ব্রেকিং নিউজ হচ্ছে। তার বয়স হয়েছিল, শোক জানাচ্ছি, কিন্তু একই সঙ্গে সমালোচনাও আছে। আমরা যদি এইভাবে বলি যে যার পায়খানা বা যার বমি ঠিক তাকে দিয়েই খাইয়েছেন বিএনপি বা প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে খেলাটা খেললো, বাইরে ভাই, এই খেলার মাস্টার মাইন্ডে তারেক রহমান, এটা তো কেউই বুঝতে পারে না। বাংলার 20 কোটি মানুষ বোকা চন্দ্রবিন্দু আবার বানিয়ে গেল গই। এটার সম্বন্ধে মানুষের ধারণাই নাই। সবাইকে বোকা বানিয়েছে তারেক রহমান। এইটা নিয়ে এখন দেশের প্রত্যেকটা জনগণ কথা বলতেছে মির্জা আব্বাসের বিষয়টা সামনে আসার পর। দর্শক শ্রোতা, গত 1 মাস আগে মির্জা আব্বাস অসুস্থ হয়ে তাকে সিঙ্গাপুর নেওয়া হয়েছিল। তার বিষয়টা এখন সবাই সরাসরি বলতেছে মির্জা আব্বাসের ঘটনা গোপন রাখা হয়েছিল এবং এই ঘটনা নিয়ে অনেক মাস্টারমাইন্ড খেলা হয়েছিল। দর্শক শ্রোতা, এই নিয়ে আজকে তারেক রহমান বিপদে পড়েন এবং অসংখ্য অপরাধীর নামও সামনে আসে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। সর্বশেষ মির্জা আব্বাসকে নিয়ে যা যা তথ্য আমাদের কাছে আসে এবং এই নিয়ে বাংলাদেশের রাজনীতির পরিস্থিতির মধ্যে যে নতুন অনেক ঘটনা ঘটেছে, আজকে সবকিছুই দেখানোর চেষ্টা করবো এই একটি ভিডিওর মাধ্যমে। বিএনপির প্রভাবশালী নেতা ও ঢাকা ৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসকে ঘিরে গত কয়েকদিন ধরে তৈরি হয়েছে রহস্যময় পরিস্থিতি। হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই তাকে নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। বিশেষ করে ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের পর তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে খবর আসে। তবে পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নানা অসত্য ও বিভ্রান্তিকর তথ্য। এমনকি কিছু পোস্টে তার মৃত্যুর গুজবও ছড়ানো হচ্ছে, যা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও কৌতূহল বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশের রাজনীতি বরাবরই নাটকীয়তা আর অনিশ্চয়তার এক অদ্ভুত মিশ্রণ। কখনো তা উত্তপ্ত বিতর্কে ভরে ওঠে, আবার কখনো নীরবতার আড়ালে লুকিয়ে থাকে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত। 2026 সালের জাতীয় নির্বাচনকে ঘিরে সেই চিত্রই আবার স্পষ্ট হয়ে ওঠে। বিশেষ করে ঢাকা ৮ আসনটি পরিণত হয় দেশের অন্যতম আলোচিত রাজনৈতিক ময়দানে। এখানে প্রতিদ্বন্দ্বিতা ছিল শুধু প্রার্থীদের মধ্যে নয়, বরং তাদের রাজনৈতিক প্রভাব, অভিজ্ঞতা ও ব্যক্তিগত অবস্থানের মধ্যেও। মির্জা আব্বাস ও নাসির উদ্দিন পাটোয়ারিকে কেন্দ্র করে তৈরি হয় এক তীব্র প্রতিযোগিতামূলক পরিবেশ, যা দেশের রাজনৈতিক বিশ্লেষকদের নজর কাড়ে এবং সাধারণ মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। নির্বাচনের সময় এই দুই নেতার কথার লড়াই যেন রাজনীতিকে নতুন এক মাত্রা দেয়। তাদের বক্তব্যে ছিল কৌশলী আক্রমণ, তীক্ষ্ণ সমালোচনা এবং কখনো সরাসরি প্রতিপক্ষকে লক্ষ্য করে মন্তব্য। সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে এসব বক্তব্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনা জন্ম দেয়। তরুণ প্রজন্ম থেকে শুরু করে রাজনৈতিক সচেতন মানুষ সবাই এই দ্বন্দ্ব অনুসরণ করতে চায়। কেউ এটিকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখেছেন, আবার কেউ এটিকে বিনোদনের উপকরণ হিসেবেও নিয়েছেন। তবে এই প্রকাশ্য দ্বন্দ্বের আড়ালে ছিল গভীর রাজনৈতিক হিসাব নিকাশ, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। কিন্তু নির্বাচনের পর হঠাৎ করেই পরিস্থিতি বদলে যেতে শুরু করে। যে দুই নেতা এতদিন সরব ছিলেন, তারা ধীরে ধীরে নিজেদের গুটিয়ে নিতে শুরু করেন। নাসির উদ্দিন পাটোয়ারি প্রকাশ্যে তার বক্তব্যে সংযম আনার কথা বলেন। অন্যদিকে মির্জা আব্বাস সম্পূর্ণ নীরব হয়ে যান, যা রাজনৈতিক মহলে নতুন করে প্রশ্ন তোলে। তার এই নীরবতা কি কৌশলগত, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, এ নিয়ে শুরু হয় আলোচনা। হঠাৎ করে জনসম্মুখ থেকে তার অনুপস্থিতি পুরো বিষয়টিকে আরও রহস্যময় করে তোলে। পরবর্তীতে জানা যায় তিনি গুরুতর অসুস্থ হয়ে বিদেশে চিকিৎসা নিচ্ছেন। তাকে সিঙ্গাপুরের একটি উন্নতমানের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা যায়। তবে এই তথ্যের সত্যতা যাচাই করা কঠিন হয়ে পড়ে, কারণ তার শারীরিক অবস্থা নিয়ে কোনো আনুষ্ঠানিক বা নিয়মিত আপডেট দেওয়া হচ্ছিল না। পরিবার কিংবা দল কোনো পক্ষ থেকেই স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। সাধারণত এমন পরিস্থিতিতে বিস্তারিত মেডিকেল আপডেট প্রকাশ করা হলেও এখানে তা অনুপস্থিত ছিল, ফলে বিষয়টি আরও ধোঁয়াশার সৃষ্টি করে। এই তথ্যের অভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ছড়ানোর সবচেয়ে বড় সুযোগ তৈরি হয়। কেউ দাবি করেন তিনি আর জীবিত নেই, আবার কেউ বলেন তাকে ইচ্ছাকৃতভাবে আড়ালে রাখা হয়েছে। এসব দাবির কোনো নির্ভরযোগ্য ভিত্তি না থাকলেও তা দ্রুত ছড়িয়ে পড়ে। মানুষের মধ্যে তৈরি হয় বিভ্রান্তি এবং অনিশ্চয়তা।
অনেকেই যাচাই না করেই এসব তথ্য বিশ্বাস করতে শুরু করেন, আবার সচেতন মহল এসবকে গুজব বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু সত্য এবং মিথ্যার এই মিশ্র পরিস্থিতি পুরো ঘটনাকে আরও জটিল করে তোলে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিষয়টি শুধুমাত্র একজন নেতার ব্যক্তিগত অসুস্থতা বা শারীরিক দুর্বলতার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এর পেছনে আরও গভীর রাজনৈতিক বাস্তবতা ও ক্ষমতার সমীকরণ কাজ করতে পারে। দীর্ঘদিন ধরে প্রভাবশালী হিসেবে পরিচিত এই নেতাকে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গনে কিছুটা কোণঠাসা অবস্থায় দেখা যাচ্ছে, যা অনেকের কাছে একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে। বিশেষ করে নতুন রাজনৈতিক বাস্তবতা এবং ক্ষমতার কাঠামোর পরিবর্তনের ফলে তার ভূমিকা আগের মতো দৃশ্যমান বা সক্রিয় নয় বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক মহলের অনেকে এটিকে দলের অভ্যন্তরীণ ভারসাম্য, নেতৃত্বের পুনর্বিন্যাস এবং ভবিষ্যৎ কৌশলগত পরিবর্তনের অংশ হিসেবেও দেখছেন। ফলে তার বর্তমান অবস্থান, প্রভাব এবং ভবিষ্যৎ ভূমিকা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা, বিশ্লেষণ এবং জল্পনা কল্পনার সৃষ্টি হয়েছে। এদিকে পরিস্থিতিকে আরও জটিল ও সংবেদনশীল করে তুলেছে একটি বহুল আলোচিত হত্যাকাণ্ডকে ঘিরে ওঠা নানা অভিযোগ ও গুঞ্জন। কিছু মহল থেকে দাবি করা হচ্ছে এই ঘটনার সঙ্গে তার নাম জড়িয়ে থাকতে পারে, যদিও এখনো পর্যন্ত এ ধরনের অভিযোগের পক্ষে কোনো নির্ভরযোগ্য বা আনুষ্ঠানিক প্রমাণ প্রকাশ্যে আসেনি। তবুও বর্তমান তথ্য প্রযুক্তির যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব অভিযোগ দ্রুত ছড়িয়ে পড়ে এবং তা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও নতুন বিতর্কের জন্ম দেয়। একদিকে একটি অংশ এটিকে পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র বলে মনে করছেন, অন্যদিকে আরেকটি অংশ নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি তুলছে, যাতে প্রকৃত সত্য উদ্ঘাটন করা যায়। ফলে পুরো পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে এবং এটি শুধু একটি ব্যক্তিকে কেন্দ্র করে সীমাবদ্ধ না থেকে বৃহত্তর রাজনৈতিক পরিবেশেও প্রভাব ফেলছে। সবকিছু মিলিয়ে মির্জা আব্বাসকে ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা নিঃসন্দেহে জটিল, অনিশ্চিত এবং রহস্যে ঘেরা। তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ, রাজনৈতিক অবস্থানের পরিবর্তন এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া নানা গুঞ্জন। আমাদের জন্মের পর এই প্রথমবার একটা পুরুষ প্রধানমন্ত্রী পাইছি, সেটাও আধা পাগল। এ পাগলে লন্ডনে ছিল, লন্ডন থেকে কোনো কিছু শিখে আসে নাই। আমরা অনেকে ভেবেছিলাম সভ্য হয়েছে, সত্যবাদী হয়েছে, দেশের সত্যিকার কল্যাণ চায়, দেশের প্রধানমন্ত্রী হয়েছে, অতীতের সকল প্রতিহিংসা ভুলে গিয়ে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করবে, এই ধরনের একটা প্রত্যাশা বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে ছিল। যদিও আমাদের মধ্যে ছিল না, কারণ আমরা আগে থেকে জানতাম সাপের বাচ্চা কখনো মানুষের বাচ্চা হয় না। বাংলাদেশের বর্তমান পরাধীনমন্ত্রী জনাব তারেক রহমান গতকাল সংসদে দাঁড়িয়ে কয়েকটা মিথ্যাচার করেছে। এই মিথ্যাচারগুলোর জবাব আমার দেওয়া উচিত। আপনারা অনেকেই যারা বলেন তারেক রহমান মাত্র 2 মাস হয়েছে প্রধানমন্ত্রী হয়েছে, তাকে সুযোগ দেওয়া উচিত, সময় দেওয়া উচিত। আচ্ছা, আপনারা কাকে সময় দিতে চান? একটা মিথ্যুককে, একটা প্যাথোলজিক্যাল লায়ারকে? মানুষ তাকে সুযোগ দেয় যে সেই সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করে। ন্যূনতম ইচ্ছা শক্তি থাকে একটা সুযোগকে কাজে লাগানোর জন্য, কিন্তু বর্তমান সরকারের পরাধীন মন্ত্রী, তার মধ্যে আমি সেই সুযোগকে ন্যূনতম কাজে লাগানোর মতো কোনো প্রকার উদাহরণ তার চরিত্রের মধ্যে এখন পর্যন্ত খুঁজে পাইনি, দেখিনি। গতকাল সংসদে দাঁড়িয়ে তারেক রহমান বলেছে, সেই অন্তর্বর্তীকালীন সরকারের সময় শিশুদের হামের টিকা গত কয়েক বছর ধরে বিদেশ থেকে আমদানি করা হয়নি। আমরা সকল রাজনৈতিক দল মিলিয়ে স্বৈরাচার ফ্যাসিস্টকে দেশ থেকে বাধ্য করেছি। দুঃখজনক হলেও সত্য, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে হামের টিকা কেনা হয়নি। হামের টিকা ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার কিনেনি। সে এখানে আবার যুক্ত করেছে অন্তর্বর্তীকালীন সরকার এবং বিগত কয়েক বছর থেকে হামের টিকা কেনা হয়নি। বিগত কয়েক বছর, এখানে আমি 2 বছর বলতে পারি, 3 বছর বলতে পারি, 4 বছর বলতে পারি, 5 বছর বলতে পারি। অর্থাৎ সে ইচ্ছাকৃতভাবে আওয়ামী লীগকে টেনে এনেছে যে আওয়ামী লীগের শাসনামলে হামের টিকা কেনা হয়নি। অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর ওয়েবসাইটে স্পষ্ট উল্লেখিত আছে, বাংলাদেশের 2019 থেকে 2024 সময় হাম টিকার প্রথম ডোজ কভারেজ 96 থেকে 97%, আর দ্বিতীয় ডোজ কভারেজ একই সময়ে 93%। তবে 2025 সালের জন্য এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। 2024 সালে হামের টিকার কভারেজ ছিল 96 থেকে 97%। এটা WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থার পাশাপাশি ইউনিসেফের যে ওয়েবসাইট সেখানে উল্লেখিত আছে। আপনারা যদি বিশ্বাস না করেন WHO এবং ইউনিসেফের ওয়েবসাইটে যান, গিয়ে দেখেন 2024 সালে হামের টিকার পার্সেন্টেজ কত ছিল। অর্থাৎ 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পূর্ব পর্যন্ত বাংলাদেশে হামের টিকার পার্সেন্টেজ ছিল 96 থেকে 97%, যেটা 2025 সালে কোনো তথ্য নাই। ইউনিসেফের কোনো তথ্য নাই, WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে 2025 সালের কোনো তথ্য নাই। তাহলে এই যে এই পরাধীন মন্ত্রীকে নিয়ে আপনারা ভালো কথা বলতে বলেন, আপনারা তাকে সময় দিতে চান, আপনারা আমাদেরকে বলেন আপনারা সময় দেন, আপনারা শুধু শুধু সমালোচনা কেন করেন? এই ব্যক্তিকে নিয়ে সমালোচনা করবেন না? এরকম একটা মিথ্যুক, এরকম একটা প্যাথোলজিক্যাল লায়ার যে ক্রমাগত মিথ্যা কথা বলে যায়, এই ব্যাপারটা দাঁড়াইছে ওই যে 26 লক্ষ ভারতীয় তত্ত্ব, ভারতীয় আধিপত্যবাদ, শেখ হাসিনা ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে। একইভাবে, ঠিক একইভাবে তারা এখন বলার চেষ্টা করছে হামের প্রকোপে বাংলাদেশে প্রায় 200-এর উপরে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে, এটার দায় শেখ হাসিনা সরকারের। অর্থাৎ শেখ হাসিনা সরকারের সময় থেকে বাংলাদেশে হামের ভ্যাকসিন বা টিকা আনা হতো না, টিকা প্রয়োগ করা হতো না। তাহলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কি মিথ্যা কথা বলতেছে? ইউনিসেফ মিথ্যা কথা বলতেছে? এত অশিক্ষিত, এত মূর্খ, এর মধ্যে কোনো প্রকার অক্ষর জ্ঞান নাই। সংসদে দাঁড়িয়ে
প্রাথমিক বিদ্যালয়কে প্রাথমিক বিশ্ববিদ্যালয় বলার কারণে ট্রলের শিকার হয়েছিল না গত কয়েকদিন পূর্বে? একইভাবে গতকাল সংসদে দাঁড়িয়ে আবারও প্রাথমিক বিদ্যালয়কে প্রাথমিক বিশ্ববিদ্যালয় বলেছে। এই অর্থ বছরে প্রাথমিক বিশ্ববিদ্যালয় ইনশাল্লাহ 2 লক্ষ শিশুদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস। এটা তার একটা রোগ বলতে পারেন, কারণ সে তো কখনো বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে পা ফেলেনি, সে তো কখনো বিশ্ববিদ্যালয়ের জীবন উপভোগ করতে পারেনি, সে তো অশিক্ষিত, ইন্টারমিডিয়েট ফেল, যার কারণে সে প্রাথমিক বিদ্যালয়কেও প্রাথমিক বিশ্ববিদ্যালয় মনে করে, কারণ সে প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেছে, সে প্রাথমিক বিদ্যালয়টাকে প্রাথমিক বিশ্ববিদ্যালয় হিসেবে বারবার ভাবে, তার মনের মধ্যে এটা গেঁথে আছে, যার কারণে সে প্রাথমিক বিদ্যালয়কে প্রাথমিক বিশ্ববিদ্যালয় বারবার বলার চেষ্টা করে বলে। এটা পুরোপুরি একটা মেন্টাল প্রবলেম, সাইকোলজিক্যাল প্রবলেম। সে যে অশিক্ষিত, সে যে অথর্ব, সে যে মূর্খ, এটার প্রমাণ দেয় সে এই কথা বলার মধ্য দিয়ে। গতকাল তারেক রহমান সংসদে দাঁড়িয়ে আরো একটা কথা বলেছে, অর্থ পাচারের গন্তব্য দেশসমূহের মধ্যে প্রাথমিকভাবে চিহ্নিত 10টি দেশের মধ্যে 3 দেশ চুক্তি স্বাক্ষরের বিষয়ে সম্মতি দিয়েছে, অপর 7টি দেশের সাথে চুক্তি স্বাক্ষরের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। 10টি দেশ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের যে অর্থ পাচার, সেই পাচারকৃত অর্থ ফিরিয়ে আনবে। 3টি দেশ অলরেডি সম্মতি দিয়েছে, আরো 7টি দেশ সম্মতি দেবে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে বলেছিল আওয়ামী লীগের নেতারা দেশটাকে লুটপাট করেছে, দেশ থেকে প্রচুর পরিমাণে অর্থ বাইরে পাচার করেছে, অর্থনীতির একটা বিশাল অংশ বাংলাদেশে পাচার করেছে। কয়েকদিন পূর্বে জনাব তারেক রহমান সংসদে দাঁড়িয়ে বলেছিলেন 234 বিলিয়ন মার্কিন ডলার আওয়ামী লীগ পাচার করেছে বাংলাদেশ থেকে, বলেছিল না? যেখানে বাংলাদেশের জিডিপি 400 বিলিয়ন ডলারের আশেপাশে, সেখানে 234 বিলিয়ন মার্কিন ডলার গত 16 বছরে আওয়ামী লীগ পাচার করেছে। এর থেকে মিথ্যা কথা, এর থেকে বৃহৎ মিথ্যা কথা ইতিহাসে কখনো হয় না। আপনার পকেটে আছে 50 টাকা, আপনি যদি বলেন আমার 70 টাকা হারিয়ে গেছে, আমার 150 টাকা হারিয়ে গেছে, সেটা কি হয়? অশিক্ষিত, অথর্ব, মূর্খ, গণ্ড এই মূর্খরে বলেন 234 বিলিয়ন মার্কিন ডলারে বাংলা কত টাকা হয়, ও যদি বলতে পারে তাহলে মাফ চাইবো, সিরিয়াসলি তার কাছে মাফ চাইবো। সে যদি বাংলা টাকায় প্রথমবারে বলতে পারে। যে ব্যক্তি সংসদে দাঁড়িয়ে দেখে দেখে বলতে পারে না প্রাথমিক বিদ্যালয়, যেটাকে বারবার বলে প্রাথমিক বিশ্ববিদ্যালয়, একবার না বারবার, তার সাথে আর কি তুলনা করা যায় বলেন? তাকে কি বলার আছে বলেন? ঠিক আছে, মেনে নিলাম আওয়ামী লীগ অর্থ পাচার করেছে, 10টা দেশের সাথে কথা হয়েছে, 3 দেশ স্বাক্ষর করেছে, সম্মতি দিয়েছে, আরো 7টা দেশ দেবে। শেখ হাসিনা কিন্তু আরাফাত রহমান কোকাকোলার যে টাকা পাচার করেছিল মালয়েশিয়াতে, সিঙ্গাপুরে, সেই টাকা কিন্তু শেখ হাসিনা ফিরিয়ে এনেছিলেন বাংলাদেশে। সামাজিক মাধ্যমে এই মুহূর্তে দাবানলের মতো ছড়িয়ে পড়ছে একটি সংবাদ, বিএনপি নেতা মির্জা আব্বাস আর আমাদের মাঝে নেই। চারদিকে হাহাকার, গুজব আর ধোঁয়াশা। আসলেই কি মির্জা আব্বাস সিঙ্গাপুরের আইসিইউতে আজও জীবিত, নাকি সব হিসাব চুকিয়ে তিনি আজ চিরন্তন এক নিস্তব্ধতার পথে পা বাড়িয়েছেন? হাদি গেছেন যে পথে, তিনিও কি তবে সেই একই গন্তব্যের যাত্রী? হাসপাতালের সেই শীতল কেবিনে কি কেবল একটি লাইফ সাপোর্ট মেশিন চলছে, নাকি স্রেফ একটি নিথর দেহকে ঘিরে চলছে কোনো এক বিশাল নীল নকশা? আজ আমরা উন্মোচন করব সেই পর্দার আড়ালের খবর যা শুনলে আপনার রক্ত হিম হয়ে যাবে। রাজনীতির দাবার বোর্ড যারা দাপিয়ে বেড়ান, তারা কি কখনো ভাবেন যে একদিন তাদেরও দাবার গুটি হতে হবে? ক্ষমতার শীর্ষে থাকা সেই দাপুটে মির্জা আব্বাস আজ হাসপাতালের নির্জন কেবিনে মৃত্যুশয্যায়। তিনি কি আদেও বেঁচে আছেন, নাকি তার শারীরিক কন্ডিশন নিয়ে এক গভীর রহস্য তৈরি করা হয়েছে? ডিজিটাল দুনিয়ার পাতা উল্টালেই দেখা যায় এক অদ্ভুত বৈপরীত্য। একদিকে তার অসুস্থতার খবর, অন্যদিকে সাধারণ মানুষের এমন সব প্রতিক্রিয়া যা দেখে আপনি কেবল চমকে উঠবেন না, বরং শিউরে উঠবেন। এটি কোনো সাধারণ অসুস্থতা নয়, এটি যেন এক ভয়াবহ পরিণতির শুরু। একজন ক্ষমতাধর নেতার অসুস্থতায় যেখানে সহমর্মিতার ঢল নামার কথা, সেখানে মানুষ আজ চরম ঘৃণা উগরে দিচ্ছে। কেন বাংলাদেশের মানুষ তাকে এত ঘৃণা করছে? সোশ্যাল মিডিয়ার সেই কমেন্ট বক্সগুলোতে চোখ রাখলে দেখা যায় মানুষ সরাসরি লিখছে, হে আল্লাহ, মির্জা আব্বাসকে আর কষ্ট দিও না, তাকে দ্রুত শান্তি দাও। এই শান্তি চাওয়ার আড়ালে যে কি পরিমাণ ঘৃণা আর ক্ষোভ লুকিয়ে আছে তা বুঝতে কারো বাকি নেই। বিশেষ করে আলোচিত হাদির ঘটনায় যখন মির্জা আব্বাসের নাম জড়িয়েছিল, তখন থেকেই যেন তার এই বিষাদময় পরিণতির বীজ বপন হয়ে গিয়েছিল। ফেসবুক আর ইউটিউবের পাতায় সাধারণ মানুষ আজ মনে করিয়ে দিচ্ছে ক্ষমতা কখনো চিরস্থায়ী নয়। মানুষ লিখছে, যেই ক্ষমতার দম্ভে আপনি একদিন অন্যকে শেষ করে দিয়েছিলেন, আজ সেই ক্ষমতার মোহ আপনাকেও একই পরিণতির দিকে ঠেলে দিচ্ছে। কেউ বলছেন এটি স্রেফ একটি অসুস্থতা নয়, বরং এটি হলো প্রকৃতির বিচার। ক্ষমতার লোভে অন্ধ হয়ে যারা অন্যের চোখের জল ঝরিয়েছিল, আজ তাদেরও একই করুণ পথে একা চলতে হচ্ছে। সোশ্যাল মিডিয়ার এই প্রতিক্রিয়াগুলো প্রমাণ করে জনগণের আদালত অনেক বেশি শক্তিশালী। আজ বিএনপির ভেতরকার রাজনীতির চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের এই অভিশাপ। যারা আজ ক্ষমতার শীর্ষে বসে ভাবছেন তারা ধরাছোঁয়ার বাইরে, মির্জা আব্বাসের এই পরিণতি তাদের জন্য এক ধরনের সতর্কবার্তা। সিঙ্গাপুরের ওই হাসপাতালের কেবিনে শুয়ে থাকা মানুষটি কি শুনতে পাচ্ছেন মানুষের এই হাহাকার আর ঘৃণা, নাকি সব হিসাব চুকিয়ে তিনি আজ এক নিথর নীরবতার যাত্রী? এই অসুস্থতার খবরের সাথেই শুরু হয়েছে অভিযোগ আর পাল্টা অভিযোগের ঝড়। বিএনপির অনেক সমর্থক সরাসরি আঙুল তুলছেন নাসিরউদ্দিন পাটোয়ারির দিকে। তাদের দাবি পাটোয়ারির কারণেই নাকি আব্বাস সাহেবের আজকের এই অবস্থা। কিন্তু অনুসন্ধানী চোখে তাকালে সামনে ভেসে ওঠে এক ভিন্ন রহস্যে ঘেরা চিত্র। মনোনয়নকে কেন্দ্র করে দলের ভেতরেই মির্জা আব্বাসকে আটকে দেওয়ার জন্য গভীর ষড়যন্ত্র তৈরি হয়েছিল, যেখানে তার নিজের স্ত্রী আফরোজা
মির্জা আব্বাসও ওই আসন থেকে নির্বাচন করতে চেয়েছিলেন। নিজের ছায়া যখন নিজের বিরুদ্ধেই দাঁড়ায় তখন সেই মানসিক চাপ সহ্য করা যে কারোর জন্যই ভয়াবহ। ক্ষমতার এই লড়াই মির্জা আব্বাসকে শারীরিকভাবে যতটা না ভেঙেছে, মানসিকভাবে তার চেয়ে বেশি চুরমার করে দিয়েছে। রাজনীতিতে ক্ষমতার পালাবদল স্বাভাবিক, কিন্তু 2026 সালের 12ই ফেব্রুয়ারির সেই নির্বাচন যা দেখালো তা ছিল কোনো এক কুশলী মাস্টারমাইন্ডের নির্লজ্জ কারসাজি। খোদ আওয়ামী লীগের ভেতরেই এখন সেই নির্বাচন নিয়ে আড়ালে আবডালে হাসাহাসি চলে। বাড্ডার এক প্রভাবশালী আওয়ামী লীগ নেতার স্ত্রী যখন ভোট দিতে গিয়ে দেখলেন তার ভোট দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয় এবং মির্জা আব্বাসের বিষয়ে কথা হয়। মির্জা আব্বাসের বিষয়ে অসংখ্য তথ্য এই মুহূর্তে সামনে আসে। গাইজ, এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।